ভিডিওর টপিক হবে এনপিকে। আমরা জেনে নেব এনপিকে কি করে ঘরোয়া উপায়ে তৈরি করা যায়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন গাছে এই এনপিকে কে ব্যবহার করা যায়, কতটা পরিমাণে ব্যবহার করা যায়। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হবে এনপিকে। তো এই এনপিকে যারা বাগানি আমরা, তারা এরকম গাছের সার বা এনপিকে কিনতে কিনতে সত্যি কিন্তু প্রচুর টাকা খরচা হয়ে যায়। তো আজকে বানাবো একদম ঘরোয়া উপায়ে, মানে রান্নাঘরে যে সমস্ত বর্জ্য পদার্থ আছে যেগুলোকে আমরা রোজ রান্নাঘরে ব্যবহার করি অথচ আমরা না জেনে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। এই ভিডিওটা দেখবার পরে বা জানবার পরে আর কিন্তু সেই বর্জ্য পদার্থগুলোকে ফেলে দেবে না, সেই বর্জ্য পদার্থ থেকে তৈরি করব আমরা এই দামি এনপিকে। তো যারা জানো না তাদেরকে বলে রাখি, এই এনপিকে জিনিসটা কি। গাছকে সবুজ রাখতে সাহায্য করে, গাছে প্রচুর ফুল, আর যাদের গাছে ফল আসছে তাদের কাছে ফলগুলো একদম স্থায়ী করতে। অনেক সময় ফল আসলেও সেই গাছ থেকে ফল পড়ে যায়, ফুল আসলে ফুল ঝরে পড়ে যায়। আর এই এত রোদ আর এত গরমে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, গাছ প্রায় মড়ো অবস্থায়। তার থেকে রক্ষা করবে একমাত্র এই এনপিকে। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এনপিকে কি করে ঘরোয়া উপায়ে তৈরি করা যায়। তুমি নিচে একটা 1/2 লিটারের কন্টেনার, আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজের খোসা। তো তোমরা যদি বেশি করে বানাতে চাও এর কোয়ান্টিটিগুলো কিন্তু বেড়ে যাবে। যেহেতু একটা ছোট কন্টেনার নিচ্ছি তাই এর পরিমাণগুলো আমি অল্প অল্প করেই দেখাচ্ছি। আমরা যে রান্নাঘরে পেঁয়াজ ব্যবহার করি সেই খোসাগুলোকে কালেক্ট করে নিয়ে আসবে। এর খোসা গাছের কুড়ি ঝরে যাওয়া, অনেক সময় হয় কি আমাদের জবা ফুলের কুড়ি ঝরে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যায়। এই পেঁয়াজের খোসার জল ব্যবহার করলে সে কুড়ি ঝরে যাওয়া অথবা যে কুড়ি হলুদ হয়ে পড়ে যাওয়া সেগুলো রোধ করে। এতে আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, আর আছে এতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। এতে কি হবে, তোমাদের গাছে যে সমস্ত পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু মরে যাবে এবং মাটির যে পোকামাকড় বা মাটির যে ফাঙ্গাল সেটাও কিন্তু রোধ করে। তারপরে বস্তুটাকে আমরা সবাই চিনি, আমরা যে পাকা কলা খাই সেই কলার খোসা ফেলে না দিয়ে সেই কলার খোসাও কিন্তু এনপিকে, ঘরোয়া এনপিকে তৈরি করতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে পটাশ। শুধুমাত্র কলার খোসা ভেজানো জল দিয়েও তোমরা পটাশের অভাবকে পূর্ণ করতে পারো। এতে কি হবে, গাছের ফলের আকার বড় হয় এবং গাছে প্রচুর পরিমাণে পটাশের যে অভাব থাকে সেই পটাশের অভাবে গাছের পাতা কিন্তু অনেক সময় পুড়ে যায়, গাছের কুড়ি তো প্রচণ্ড পরিমাণে ঝরে যায়। এইগুলো কলার খোসাতে কিন্তু সেই পটাশের অভাবকে দূর করবে। তারপরে যেটি বলবো সেটি হলো টক দই। মানুষের যেমন এই গরমে লস্যি টক দইয়ের দরকার হয়, ঠিক গাছেরও তেমন দরকার হয়। এটি হলো একটি উপকারী ছত্রাকনাশক, মানে গাছের যে বাজে ছত্রাক থাকে সেটাকে নষ্ট করে দেয় আর উপকারী ব্যাকটেরিয়াকে ও বাড়াতে ভীষণ সাহায্য করে। এই টক দই কিন্তু গাছের মাটির পিএইচ ব্যালেন্সকেও সাহায্য করে। এই পিএইচ কথার অর্থ হলো গাছের অম্লত্ব। অনেক সময় আমরা রাসায়নিক সার দিতে দিতে মাটি অনেক সময়তে টকের পরিণত হয়ে যায়, মানে মাটির যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই টক দই মাটির গুণাগুণের প্রচন্ড পরিমাণে সাহায্য করে। এই টক দই সেই মাটির গুণাগুণটাকে রিস্টোর করতে সাহায্য করে। আর এত গরমে গাছ এবং মাটি দুটোকেই ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে টক দই। এই যে মিশ্রণ ছিল এর মধ্যে এখন আমরা জল মেশাবো। এর মধ্যে জল মিশিয়ে দিয়ে 48 ঘন্টা এইভাবে আমরা ঢেকে রেখে দেবো। তো এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে রোদ না পড়ে, মানে ছায়াযুক্ত জায়গাতে এটাকে রাখাটাই সবচেয়ে বেশি ভালো হয়। তো এই জায়গাটায় আমার ছাওয়া আসে, কারণ এখানে আমার প্রচুর চারা গাছ তৈরি হয়। তো এখানেই আমি যত্ন করে এটাকে ঢেকে রেখে দেবো। ঠিক 48 ঘন্টা রাখার পরে এর কোনো গন্ধ হবে না। বেশি দিন রাখলে কিন্তু এর একটা গন্ধ হতে পারে। 48 ঘন্টা না ভিজিয়ে কিন্তু কেউ এটাকে গাছে ব্যবহার করবে না, না হলে কলার খোসা আর পেঁয়াজের খোসা আর যে এইগুলো যে পচে যাচ্ছে তার যে একটা গুণাগুণ সেটা কিন্তু গাছ আর মাটি কোনোটাই পাবে না। তো এইটুকুলো আমার আগে থেকে রেডি করে রাখা ছিল। এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো আর আলুর খোসা ভেজানো জল, আর এটা মাত্র শুধুই কলার খোসা ভেজানো জল। এটা আমার আগে থেকে রেডি করে রাখা থাকে। আমার মনে হয় প্রত্যেকটা বাগানেরই এগুলো রেডি করে রাখা থাকে, কখনো কিন্তু এগুলো ডিরেক্ট কোনো গাছেই দেওয়া যায় না। এরকম একটা ছাঁকনি নেবে, আর এই যে জল এটাকে আমরা 1 লিটার নেব। আমি একটু বড় বালতির জন্য বানাচ্ছি। 1 লিটারের মতন জল, এটাকে আমরা ছেঁকে। আর হলো কলার খোসা, এটাও নেব প্রায় 1 লিটারের মতন। আমি এটা 10 লিটার জলের জন্য বানাচ্ছি। এর মধ্যে আমরা দেব 10 লিটারের সাদা জল। অবশ্যই জল মিশিয়ে তোমরা কিন্তু ব্যবহার করবে। জল না মিশিয়ে ডাইরেক্ট যদি গাছে ব্যবহার করো সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো কিন্তু এখন ভীষণই স্ট্রং। তাই যাতে এদের স্ট্রংনেসটা কাটানো যায় ওই জন্য এই জলটাকে মিশিয়ে আমরা পাতলা করে নিচ্ছি। আর এত গরম, তো গরমে যে কোনো খাবারই গাছে ভীষণই পাতলা করে দেওয়া দরকার, কারণ এত প্রচণ্ড গরম। তার সঙ্গে যদি আমরা একটু শক্ত খাবার গাছে দিয়ে দিই, গাছ কিন্তু এত শক্ত খাবার সহ্য করতে পারে না। তাই চায়ের লিকারের মতন অথবা একদম শরবতের মতন পাতলা করে বিকালের দিকে সমস্ত গাছে দেবে। এই দেখো, যখন তোমরা দেবে তখনও কিন্তু এইরকম পাতলাই একটা ঘোল তৈরি করবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন গাছে এই এনপিকে কে ব্যবহার করা যায়, কতটা পরিমাণে ব্যবহার করা যায় এবং
কখন কখন এনপিকে কে ব্যবহার করতে হয়। আর হ্যাঁ, যারা এই গরমে মানে এখন যে মে মাসে প্রচণ্ড গরম পড়েছে তারা কিন্তু বাগানে ফুলে ফুলে ভরিয়ে রাখতে চাও, তো তাদের জন্য একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে এই 45 ডিগ্রির গরমে তোমরা কি কি ফুল গাছ লাগাতে পারো সেটা দেখে নিতে পারো। আর এই পদ্মের বাগান তোমরা কিভাবে নিজেদের ছাদ বাগানে তৈরি করতে চাও, টিউবার কি, কিভাবে টিউবার লাগানোর কতদিন পর থেকে গাছে খাবার দিতে হয়, কিভাবে পদ্মের মাটি ছোট গামলায় তৈরি করা যায়। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখতে চাও তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আরও আরেকবার দেখে নিই। তো প্রথমেই দেখাই জবা গাছ। এই কুড়ি পড়ে যাওয়ার সমস্যাতে প্রত্যেকটা বাগানে কিন্তু ভুগি। এই গাছটিতে আজকে দেখো কত কুড়ি আছে, সকালবেলা সব ফুলগুলো তুলে নিয়ে গেছি। এই খাবারটা তোমার প্রত্যেক 15 দিন অন্তর দিতে পারবে। পুরো টব ভর্তি করে দেবে, কারণ অনেক সময় টব থেকে এক্সেস জলটা বেরিয়ে যায়, যাতে এক্সেস জলটা বেরিয়ে গিয়েও গাছে পুরোপুরি খাবারটাকে গ্রহণ করতে পারে, তাই টব ভর্তি করে এই খাবারটা দেবে। এই যে গাছে এত ফুল দেখছো সবই কিন্তু এই এনপিকের কামাল। এই দেখো এই সারটাই আমি কিন্তু দিতে থাকি, তোমরাও কিন্তু সেম ভাবেই দিতে থাকবে। খুব নর্মাল একটা গাছ নয়নতারা, দেখো এই খাবারের দৌলতে কেমন ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। অনেকেই জানতে চাও দিদি এই খাবার কি গাছে স্প্রে করা যায়, যেমন আমরা এনপিকে গাছে স্প্রে করি? হ্যাঁ, এটাও স্প্রে করা যায়। তো আমার ব্যক্তিগত মতামত, অনেকেই স্প্রে করে, কিন্তু আমি বলবো যেহেতু আমরা ঠাকুরের ফুল তুলে নিয়ে যাই, সে ফুলটা ঘরে থাকে, একটা হালকা গন্ধ হলেও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের ঘরে যদি এপসাম সল্ট থাকে সেটা বিকেলবেলায় 1 চামচ, মানে চা খাবার যে ছোটো চামচ আছে সেটা 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবে। তাতেও তোমাদের গাছের পাতা সবুজে সবুজ হয়ে থাকবে। ফুল গাছ তো হলো, এবার বলবো কোন কোন সবজি গাছে। বাগানে যত রকমের সবজি গাছ আছে সব রকম সবজি গাছে তোমরা এই খাবারটিকে ব্যবহার করতে পারো। এতে কি হবে, প্রচুর পরিমাণে সবজি ধরবে, ফলের আকার মানে সবজির আকারটা বড় হবে। এই যে এখন যে ফুল আসছে, সবজি গাছের যে ফুল আসছে সেই ফুল কিন্তু পড়ে যাবে না। আমি একটা গাছ দেখাই, আমার এখানে একটা ঝিঙে গাছ আছে, দেখো ঝিঙে এখনও গাছে ঝুলছে শুধুমাত্র এই খাবার দেওয়াতে। ওই দেখো, এবং গাছে প্রচুর পরিমাণে ফুল, আর কোনো খাবার নেই, এই খাবারটাই জাস্ট আমি 15 দিন অন্তর অন্তর করে দিতে থাকি। তো এটা আমার ডালিম গাছ, কত ফল ধরেছে দেখো। এই দেখো একটা ফুলও কিন্তু ঝরে পড়বে না এই এনপিকে দরুন, দেখো গাছে কত ফল। এই গাছটা আমার একদম যে সবজির খোসা ভেজানো জল দিই, সেই সবজির খোসা ভেজানো জল থেকে এই গাছটা তৈরি হয়েছিল। তো এই ছোট্ট একটা ক্যারেটে কত বড় গাছ হয়েছে এবং তার সঙ্গে কত ফল তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই এনপিকে আমি কিন্তু নিয়মিত ব্যবহার করি, এতে আমার ফুল ফল কোনোটাই পড়ে যায় না। হ্যাঁ, তার সঙ্গে মাঝে মাঝে যদি আমরা একটু হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ফলের আকার অনেকটাই বড় হয়। এই হাড়ের গুঁড়ো যে কি গুণাগুণ সেটা তো তোমাদেরকে বলবার মতন কিছু নেই। তো এই খাবারটা তোমরা যে কোনো ফলের গাছে সবজি গাছে স্প্রে করতে পারো, পরিমাণটা কিন্তু একই, ঠিক যেভাবে দেখালাম সেই রকমই। যে কোনো স্প্রের মেশিন নিয়ে যে কোনো ফলের গাছে সবজি গাছে তোমরা স্প্রে করে দেবে। আজকে তার রেজাল্ট তো তোমরা দেখে বুঝতেই পারছো, এবং আশা করছি তোমাদের বাগানে ঠিক সেম রেজাল্টই পাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর কি, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে, টাটা।